জানেন যে 21 আগস্ট গ্রেনেড হামলার যে ডেথ রেফারেন্স এবং আপিলের রায় দিয়েছে মহামান্য হাইকোর্টের একটি বেঞ্চ, সেখানে বিচারিক আদালতের রায়টিকে অবৈধ এবং বাতিল করা হয়েছে। সব আসামি খালাস পেয়েছে। আপনার কাছে যেটি জানার বিষয়, বিচারিক আদালতের রায় পুরোটাই বাতিল হলো হাইকোর্টে এসে, এটি আপনি কিভাবে দেখছেন? এখানে বাতিল হওয়ার যে কারণটা মূলত সেটা হচ্ছে দুটো। সেটা পুরোটাই হচ্ছে ফর্মালিটি বিষয়, প্রসিজারাল যে বিষয়টা, সে প্রসিজারাল বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু বিচারিক আদালতের রায়টাকে, বিচারিক আদালতের পুরো প্রসিজারটাকে হচ্ছে যে বেআইনি ঘোষণা করা হয়েছে, বাতিল করা হয়েছে। তো প্রথমেই যেটা এখানে হচ্ছে সাক্ষ্য এবং আইন, এই দুটো বিষয়ের যে অ্যাপ্লিকেশনটা হয়েছে প্রথম থেকে, সেটা পুরোপুরি ইলিগ্যাল ছিল। দুইটা ম্যাটেরিয়াল ইলিগ্যালিটিস যেটা ছিল, প্রথমত হচ্ছে যে এখানে কনফেশনাল স্টেটমেন্টের উপর বেসিস করে, শুধুমাত্র কনফেশনাল স্টেটমেন্টের উপর বেসিস করে চার্জশিটগুলো ফ্রেম করা হয় এবং পরবর্তীতে রায়ও প্রকাশ করা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে মামলা যখন আমলে নেওয়া হয়, দ্বিতীয়বার যখন চার্জশিটটা ফ্রেম করা হয়, তখন যখন মামলাটা আমলে নেওয়ার কথা ছিল ম্যাজিস্ট্রেটের, কিন্তু ম্যাজিস্ট্রেট সেটা যখন আমলে নিল না, তখন সেটা বিচারিক আদালত আমলে নিয়ে নিল, যেটা কিন্তু আমাদের এই 400 বছরের ফৌজদারি কার্যবিধির ইতিহাসে এরকম কোনো নজিরই নেই যে আমলে ম্যাজিস্ট্রেট আদালত আমলে নেয়নি, বিচারিক আদালত নিজেই সেটা আমলে নিয়ে বিচার করে দিল। তো এই দুটো কারণে হচ্ছে যে আজকের আমাদের যে রায়টা প্রকাশ হলো সেটা দেওয়া হয়েছে। এটা কি রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট ছিল কি না? আপনি বলছিলেন যে সবশেষ যে চার্জশিটটি দেওয়া হয়েছিল, অভিযোগপত্রটি, সেটি সম্পূরক চার্জশিট ছিল, যে এই সম্পূরক চার্জশিটটি কি সে সময় কোনো কারণে যেটি বিচারক আমলে নিতে বাধ্য হয়েছিলেন, এরকম কোনো পরিস্থিতি ছিল কি না? এখানে আপাত দৃষ্টি দেখলে কিন্তু তাই বোঝা যাচ্ছে, কারণ নর্মালি যখন একটা চার্জশিট সাবমিট করা হয়, সেটাকে ম্যাজিস্ট্রেট আদালত গ্রহণ করে আমলে নিয়ে বিচারিক কার্যক্রমের জন্য পরবর্তী যে প্রযোজ্য উপযুক্ত আদালত আছে সেখানে প্রেরণ করে দেয় বিচারের জন্য। কিন্তু এক্ষেত্রে যেটা হলো যে বিচার শুরু হওয়ার পর এখানে কিন্তু অফিসার ইনচার্জ অথবা যে ইনভেস্টিগেশন করেছে তার অ্যাপ্লিকেশনে কিন্তু এই ফার্দার ইনভেস্টিগেশনটা হয়নি। ইনভেস্টিগেশনটা হয়েছে সেখানকার লার্নেড পাবলিক প্রসিকিউটরের অ্যাপ্লিকেশনে, তার একটা প্রেয়ারের ভিত্তিতে এখানে ফার্দার ইনভেস্টিগেশনের নামে করা হয় রিইনভেস্টিগেশন, এবং এই রিইনভেস্টিগেশনের থ্রুতে আরও 30 জনকে অ্যাড করা হয় অ্যাকিউজড হিসেবে। তো যার কারণে এখানে যেহেতু বিচারিক আদালত জিনিসটা আমলে নিলেও এটা এখান থেকেই ভয়েড অ্যাব ইনিশিও, কারণ সে আমলে নেওয়ার তার কোনো এখতিয়ারই নেই। আমলে নিবে ম্যাজিস্ট্রেট আদালত, আমলে নিয়ে সে বিচারের জন্য প্রেরণ করলে তখন সেটা বিচারিক আদালত শুনবে, কিন্তু সে নিজেই আমলে গ্রহণ করে নিজেই বিচার করে ফেলবে, এরকম কোনো নজির আমাদের এই ফৌজদারি কার্যবিধির 400 বছরের মধ্যে এরকম কোনো। জি, আমরা তো জানি যে বিশেষ করে অভিযোগপত্র আমলে নেওয়ার জন্য আবেদনটি করেন তদন্তকারী কর্মকর্তা বা পুলিশ কর্মকর্তা, যেটা সেখানে পাবলিক প্রসিকিউটর যিনি থাকেন তিনি কেন আবেদন করলেন, বা তার কি আবেদন করার ফৌজদারি কার্যবিধিতে এই এখতিয়ার আছে কি? তার এরকম আবেদন করার ফৌজদারি কার্যবিধিতে এখতিয়ার নেই, কিন্তু সে যেহেতু করেছে, সে করার ভিত্তিতে ইনভেস্টিগেশনটা হয়েছে, হওয়ার কারণেই এইভাবে আবার যাদেরকে অ্যাড করা হয়েছে অ্যাকিউজ হিসেবে, সেটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা খুবই উদ্দেশ্য প্রণোদিতভাবে পলিটিক্যাল যে অপোজিট পার্টিস ছিল তাদেরকে ইনভলভ করে এই মামলার মোড় ঘুরিয়ে দেওয়া হয়েছে। প্রথমে যারা ছিল তাদের সাথে আরও যাদেরকে অ্যাড করা হয়েছে, আমাদের বিএনপির তারেক রহমান সাহেবকে অ্যাড করা হয়েছে, লুৎফুজ্জামান বাবর সাহেবকে অ্যাড করা হয়েছে। তো ওনাদেরকে অ্যাড করে জিনিসটাকে পুরো একটা পলিটিক্যাল এজেন্ডার অন্তর্ভুক্ত করে ফেলা হয়। এই অন্তর্ভুক্ত করে ফেলার কারণেই কিন্তু এখন আজকে যে আমাদের বিচারিক আদালতের রায়টাকে বাতিল ঘোষণা করা হলো, সবাইকে খালাস দেওয়া হলো, তো এর মাধ্যমে কিন্তু প্রকৃত আসামি যারা ছিল তাদেরকে কিন্তু ধরা হলো না। এখন আমাদের একটা লয়ের প্রিন্সিপাল আছে, দ্য ল হোল্ডস দ্যাট 10 guilty persons can escape but a single innocent person cannot suffer. তো এখানে নির্দোষ ব্যক্তি যাতে সাফার না করে সেটাকে এতই গুরুত্বপূর্ণভাবে দেখা হয়েছে যে 10 জন যদি আসামি পালিয়েও যায় তারপরেও যাতে একজন কোনো নিরপরাধ কেউ যাতে ধরা না পড়ে। কিন্তু এখানে এতগুলো মানুষ এই 17 বছর তারা সাফার করলো, 17 বছর সাফার করার পর তারপরে এসে এখন তারা খালাস পেল। তো এখানে তাদেরকে জাস্টিস দেয়া হলো, এই 17 বছর তো তাদেরকে ফিরিয়ে দেওয়া যাচ্ছে না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এবং নিরাপদ যেন শাস্তি না পায়
সেক্ষেত্রে আসলে আইনি প্রসিডিউরটা কী হওয়া উচিত, আর এই মামলায় সেই প্রসিডিউর ফলো করা হয়নি আপনি বলছিলেন, সেই ফলো করা না করার কারণ কি, কী কারণে আইন অনুযায়ী বা আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি? কারো কি ব্যক্তিগত কোনো ইচ্ছা এখানে প্রতিফলন ঘটেছিল কিনা? আমরা সাবেক সরকারের অধীনে থাকতাম তাহলে কিন্তু আজকের রায় আমরা কল্পনাতেও আশা করতে পারতাম না, চিন্তা করতে পারতাম না। এটা আজকের আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের আমি সাফল্য হিসেবেই ধরবো যে তাদের এই নিরপেক্ষতা, দেশকে শান্তিপূর্ণ করার যে প্রয়াস, সেটারই একটা প্রতিফলন আজকের রায়ের মধ্যে আমরা দেখতে পেরেছি যে সুষ্ঠু বিচার আমাদের যারা আজকের আসামিরা ছিলেন তারা পেয়েছে। কারণ যদি আমরা এটা সাবেক সরকারের অধীনে থাকতাম, এটার পুরোটাই উল্টোটা কিন্তু ঘটতো। এবং এটা যে নজিরবিহীন তা না, আমরা গত 15 বছর, 16 বছর, 17 বছরে দেখে এসেছি যে ক্ষমতার দাপটে অনেক অনৈতিক কাজ, অনেক দুর্নীতি, অনেক অপরাধকে জোর করেই বৈধতা দেওয়া হয়েছে। আর যদি একটা উদাহরণের কথা বলি, নাইকো মামলাটা যদি বলি, এখানে কিন্তু নাইকোর যে চুক্তিটা চুক্তিটা সম্পাদন করেছিলেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেটা কন্টিনিউ করলেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু সে একই চুক্তি একজন সম্পাদন করলেন, একজন কন্টিনিউ করলেন। যে সম্পাদন করলেন তার বিরুদ্ধে মামলা চললো না, কিন্তু যে কন্টিনিউ করলেন তার বিরুদ্ধে মামলা চললো। তো এখানে কারণ একটাই, যে একজনের কাছে ক্ষমতা আছে, সে তখন ক্ষমতাসীন দলে, সে তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী, আর আরেকজন আমাদের বেগম খালেদা জিয়া, তিনি হচ্ছে তখন ক্ষমতায় ছিলেন না, এবং ক্ষমতায় না থাকার কারণে তার বিরুদ্ধে মামলাটি চলমান রয়ে যায়। এখন তাহলে আমার মধ্যে যে প্রশ্নটা জাগে যে তাহলে বিচারিক কার্যক্রম এবং আমাদের মহামান্য বিচারক যারা আছেন তারা যখন বিচারিক কার্যক্রমটা পরিচালনা করেন, তখন কি সেটা আইন ধরে পরিচালনা করা হয়, নাকি কে ক্ষমতায় আছে, কার ক্ষমতার দাপট কতটুক সেটা দেখে পরিচালনা করা হয়? এখানে প্রশ্ন কিন্তু এটা এসে যায়। এবং এখন আমাদের মানে এতটাই নির্মম অবস্থায় নিপতিত হয়েছে যে আমরা এমনও নজির দেখছি, এখন এমনও ইনস্ট্যান্সেস আমাদের সামনে আসছে, গণমাধ্যমে প্রকাশ হচ্ছে যে আমাদের হাইকোর্টে, মহামান্য হাইকোর্ট বিভাগের দুজন মহামান্য বিচারপতিকে এজলাসে ঢুকে ডিম মারার মতো ইনসিডেন্টও হচ্ছে। তো এটা তো আমাদের বিচারিক যে ব্যবস্থাটা, এটার উপর যে মানুষের আস্থা থাকবে, কিভাবে আস্থা থাকবে? এখানে তো ন্যায় বিচারের কোনো আমি অবস্থায় দেখছি না। তো যেটা হয়, আমাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে যখন জুডিশিয়ারি, আমরা ইংলিশ লতে যখন পড়েছি, আর এটা পুরো বিশ্বেই এরকম হওয়া উচিত যে সেপারেশন অফ পাওয়ার্স থাকবে। জুডিশিয়ারির কাজ করবে, লেজিসলেটরের কাজ করবে, এক্সিকিউটিভের কাজ করবে। কিন্তু এখানে যখন একটা ব্লেন্ড হয়ে যাচ্ছে, একটা ব্লেন্ড হচ্ছে পাওয়ারের, তখন কিন্তু জিনিসটা অনেকটাই ইনস্টেবল দেখা যাচ্ছে। তো আমাদের এখানে এমনও হয়েছে যে আমাদের একজন বিচারপতি, সে সিটিং জাস্টিস অফ দি অনারেবল হাইকোর্ট ডিভিশন, তিনি তার স্ত্রীর পক্ষে তার নিজ এলাকায় গিয়ে ভোটিং ক্যাম্পেইন করছে। সেটা কি সে করতে পারে? সে ভোটিং ক্যাম্পেইন করছে, ভোট চাইছে, আবার সে একই ব্যক্তি সে এসে বিচারও করছে। তো সেটা তো তার বিবেকে বাধার কথা, কিন্তু এরকম কিন্তু হচ্ছে না। আমাদের এই বর্বরতা থেকে, এই অস্বাস্থ্যকর যে পরিবেশটা আছে, এইটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এবং এটা থেকে বের হয়ে আসতে হলে আমাদের যে পদটা আমরা হোল্ড করছি একজন বিচারক হিসেবে, আমার দেখতে হবে যে আইন কি বলে। সেটা এখন ক্ষমতাসীন কি দল আছে, কে আছে, কার ক্ষমতার কত দাপট, সেটা দেখে যদি বিচার করি, তাহলে যে বিচার প্রার্থীরা আছে তারা আমার কাছে কোন আস্থায় আসবে? তারা তো আসবে না। আর তারা আসলেও হতাশা নিয়েই আসবে যে বিচার তো হবে না জানি। তো আমি যখন বিচারিক চেয়ারে বসবো, যখন আইনজীবী হিসেবে দাঁড়াবো, তখন আমার হবে দলমত নির্বিশেষে সে বিচার প্রার্থী হিসেবে এসেছে, তাকে আইন অনুযায়ী তাকে কী রকম রিলিফ দেওয়া যায়, সে কী রকম রিলিফ প্রাপ্য, সেই অনুযায়ী আমার চলতে হবে। এখানে সরকার কি বলল, সরকারের ইনস্টিগেশনে হয়ে আমি সরকারের সাপোর্টেই শুধু চললাম, সেটা তো আমার আইন প্রতিষ্ঠা তো হচ্ছে না। বিচার বিভাগ স্বাধীনতার কথা বলি আমরা, যে বিচার বিভাগ স্বাধীন, আপনি বলছিলেন যে বিচার বিভাগে অনেক বিষয় আছে, মানুষের আস্থা অনাস্থার যে একটা টানাপোড়েন, বিশেষ করে হাইকোর্টের একটি ঘটনা আপনি উল্লেখ করেছেন। এই পরিস্থিতি তো আমরা অনেক সময়ই দেখেছি, সেখান থেকে আসলে বেরিয়ে আসা যাচ্ছে না। অথচ একটি স্বাধীন সার্বভৌম দেশের বিচার ব্যবস্থা যেমন হওয়া উচিত, 53 বছরে সেটি গড়ে ওঠেনি। আপনার কি মনে হয় যে এই যে দীর্ঘ সময়ে ধারাবাহিকভাবে বিচার বিভাগ কেন নিজের পায়ে দাঁড়াতে পারল না?
আমাদের মার্শাল ল আমাদের মেজর জেনারেল জিয়াউর রহমান সাহেব উনি তো হচ্ছে যে সুপ্রিম জুডিশিয়াল কমিটি কিন্তু উনি এস্টাবলিশ করেছিলেন। পরবর্তীতে বিভিন্ন ধাপে ধাপে এটাকে বাদ দেওয়া হয়। তো তারপর যেটা দেখা যায় এটা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়ে যায়, জুডিশিয়ারিটা একটা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্টের আওতাভুক্ত হয়ে যায়, যে সরকারকে সাপোর্ট করবে, যে চাটুকারিতা যেটা হয়, আমি অনেক ছোট মানুষ কিন্তু অনেক কথা চাইলেও বলতে পারি না, কিন্তু বাস্তবতা এটাই হয়েছে যে ক্ষমতাসীন দলকে সাপোর্ট করেছে, ক্ষমতাসীন দলের পক্ষে কথা বলেছে, তাকেই কিন্তু বিচারক হিসেবে নিয়োগ করা হয়েছে। কিন্তু এখন আমরা আশা করতে পারি, যেহেতু সুপ্রিম জুডিশিয়াল কমিটি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এস্টাবলিশ করেছে আবার, তো আশা করতে পারি যে বিচারের বিভাগটা এখন বিচারিক যে নিয়োগটা হয় সেটা আমাদের পলিটিক্যাল নিয়োগের থেকে বাহিরে হবে। কিন্তু দিন শেষে একটাই হবে, যদি সুপ্রিম জুডিশিয়াল কমিটি করাপ্ট হয় তাহলে তো ঘুরে ফিরে ওই আমাদের গাছের গোড়াই নষ্ট থাকবে। নীতি নৈতিকতার যে জায়গায় থাকা হচ্ছে, নৈতিক ভিত্তি যাদের নেই, তারা এরকম বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আসলে মূল ত্রুটি কিনা, যে কারা নিয়োগ পাচ্ছে, কারা সেখানে রাজনৈতিক কোনো এজেন্ডা বাস্তবায়ন করছে কিনা। মোট কথায় রাজনীতিবিদ বা রাজনীতির দ্বারা বিচার বিভাগ ব্যবহৃত হচ্ছে কিনা সে বিষয়টা দেখা প্রয়োজন কিনা, এখন সময় এসেছে কিনা। আপনি জানেন যে 5 আগস্টের যে বিপ্লব, যে আকাঙ্ক্ষা, সেটি সেই জায়গাগুলো আরও বেশি প্রসারিত করেছে কিনা। আরও বেশি প্রসারিত করেছে, এবং জনমনে আমাদের উপর যে আইন ব্যবস্থার উপর যে আস্থাটা, সেটা একদিকে ভেঙেও দিয়েছে, আবার কিছুটা গড়ার চেষ্টা হচ্ছে। ভেঙে দিয়েছে এভাবে যে 5ই আগস্টের পর থেকে আমাদের অ্যাপিলেট ডিভিশনের জাজদের যেভাবে আমাদের অপসারণ করা হলো, হাইকোর্ট বিভাগের কিছু জাজকে অপসারণ, মহামান্য বিচারপতিকে অপসারণ করা হলো, সেটা করা হয়তো প্রয়োজন ছিল, কারণ তাদের হয়তো ওইভাবে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট ছিল, অথবা তারা ছাত্র জনতার বিপ্লবকে কোনোভাবে না কোনোভাবে অপমান করেছে। কিন্তু একই সাথে জনমনে এটাও দেখা দিয়েছে যে তাহলে এতদিন এভাবেও চলতো, যারা জানতো না যে এতদিন তাহলে এভাবেও আমাদের বিচার ব্যবস্থা চলতো। তো ওইভাবে যেটা হয়েছে যে একটা ক্লেনজিং প্রসেস হয়েছে, কিন্তু ক্লেনজিং প্রসেসের মাধ্যমে এখন যারা আবার নতুন আসছে সেভাবে খেয়াল রাখতে হবে যাতে আগের মতো যারা যেভাবে অ্যাপয়েন্টেড হয়েছে সেভাবে যাতে না হয়। এখন মেরিট বেসিসে, এক্সপিরিয়েন্স বেসিসে আমাদের আইনের ভালো হবে, যেদিকে আইন অধিকতর যেভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেটা আইনের কল্যাণে যাতে নিয়োগটা হয়। সার্বিক বিচারে বাংলাদেশের বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র সংস্কারের কথা আমরা বলছি, এই যে 5 আগস্টের পরবর্তী সময়ের, 5 আগস্টের আগের বিচার ব্যবস্থা, পরের বিচার ব্যবস্থা, সংস্কার প্রক্রিয়া, এর মধ্যে আপনার কি মনে হয় যে আসলে সংস্কারগুলো কিভাবে এগিয়ে নেওয়া উচিত, যেটি বিশেষ করে বিচার বিভাগে আস্থা ফিরে আনার জন্য কি পদক্ষেপ খুবই জরুরি? মামলা একটা বিষয় যেটা আমি দেখছি, সেটা হচ্ছে যে যখন ক্ষমতার হাত বদল হয় তখন কিন্তু মামলার একটা হিড়িক পড়ে যায়। ক্ষমতাসীন দল বিরোধী দলের উপর যে মামলাগুলো করে, এটা সাবেক সরকারও করেছিল, এখন কোনো সরকার নেই, কিন্তু কিভাবে হয়ে যাচ্ছে, শত মামলা হচ্ছে, যেগুলো কিন্তু এই আজকে ভুক্তভোগী মামলা করছে, কিন্তু এই একই অবস্থায় কিন্তু হচ্ছে, কারণ এখানে শত নাম দেওয়া হচ্ছে, কিন্তু কোনো সুনির্দিষ্ট অভিযোগ, সুনির্দিষ্ট প্রমাণ এমন কিছুই কিন্তু অন্তর্ভুক্ত করা হচ্ছে না। তো শেষমেশ দেখা যাবে এই মামলাগুলোর পরিণতিও কিন্তু এরকমই হবে, যদি না মামলাগুলো সঠিকভাবে গঠন করা হয়। তো এখানে আমি বলবো যে মামলা যখন করা হবে তখন এমনভাবে করা উচিত যাতে মামলাগুলো প্রসিডিউরাল কোনো ফল্ট না থাকে, আর মিথ্যা মামলা থেকে যতটা পরিহার করা যায়, মিথ্যা মামলা করে আমাদের বিচার বিভাগের উপর এমনি কিন্তু অনেক চাপ, অনেক মামলা কিন্তু এখনও কিন্তু ব্যাকলগে আছে। তো আমরা যদি এভাবে মামলা করতে থাকি যেগুলোর কোনো আসলে মেরিট নেই, তাহলে কিন্তু বিচার বিভাগের উপর চাপ বাড়বে, বিচার বিভাগের সময়, কস্ট সব কিছুই নষ্ট হচ্ছে। যারা প্রকৃতপক্ষে বিচার প্রার্থী, যাদের আসলেই হচ্ছে রিলিফ প্রয়োজন আদালতের থেকে, তারা পাচ্ছে না, তারা সুযোগও পাচ্ছে না। তো আমার এদিকেই সবার কাছেই বিনীত অনুরোধ থাকবে যে যখন মামলা করা হবে যাতে করে সঠিক প্রক্রিয়ায় সঠিকভাবে করা হয়, বিচার বিভাগের উপর অহেতুক কোনো প্রেশার যাতে না ক্রিয়েট করা হয়। বিচার বিভাগ স্বাধীনতা বা বিচার বিভাগ যে আলাদাভাবে নিজেই সে তার আইন অনুযায়ী বিচার করতে পারে, সেটি আসলে সরকারের আয়ত্ত থেকে বাইরে নিয়ে আসার যে প্রক্রিয়া, সেটি আসলে যথেষ্ট কিনা আমাদের দেশে, বিশেষ করে গতকাল সুপ্রিম কোর্টের একটা ওয়ার্কশপে আমাদের অনারেবল চিফ জাস্টিস বলেছেন যে তিনি চাচ্ছেন এমন একটা হোক যাতে জুডিশিয়াল আলাদা একটা সেক্রেটারিয়েট হয়। সেটা হলে কিন্তু অনেকটাই
এই যে আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির কথা বলছি, তাহলে কিন্তু সেটা অনেকটাই সম্ভব হবে। কিন্তু দিন শেষে যদি একইভাবে আবার ওই সুপ্রিম জুডিশিয়াল কমিটিতেও যদি নিয়োগটা এমনভাবে হয় যে সেটা পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড হবে, পলিটিক্যাল ইনভলভমেন্ট থাকবে, তাহলে কিন্তু আমরা যত কিছুই করি সব কিছুর রেজাল্ট কিন্তু ঘুরে ফিরে জিরো হবে। তো আমার যেটা বলার সেটা হচ্ছে যে জুডিশিয়ারিটা কমপ্লিটলি এটা একটা আলাদা উইং হতে হবে, এটা আলাদা একটা এটা সেপারেশন অফ পাওয়ার্স আমাদেরকে এক্সারসাইজ করতে হবে, এস্টাবলিশ করতে হবে, এবং সেটা করতে হবে জুডিশিয়ারিকে আলাদা করে। জুডিশিয়ারি যাতে রাজনৈতিক কোনো প্রেশার, রাজনৈতিক কোনো প্রভাব যাতে জুডিশিয়ারির উপর পড়ে, জুডিশিয়ারি যাতে এমন কোনো ডিসিশন, এমন কোনো অ্যাকশনে না যায় যেটা তার মেইন যে অবজেক্টিভ, যে জাস্টিস এনশিওর করা, জাস্টিস সার্ভ করা, সেটা যাতে বিলম্বিত না হয়, সেটা যাতে বেশ বার না ফাহমিদা, হয়। আপনার কাছে সর্বশেষ যেটি জানতে চাই, 21শে আগস্ট গ্রেনেড হামলার মতো এই ধরনের একটি হত্যাকাণ্ডের বিচার বা এই মামলার ভবিষ্যৎ কি, পরবর্তী প্রক্রিয়া কি? এটিকে আপিলেই নিষ্পত্তি হবে নাকি মামলা আবার নতুন করে বিচারিক আদালত থেকে বিচার করতে হবে? যারা আসামি ছিল তাদেরকে তো আজকে খালাস দেওয়া হলো, এখন এর পরে কোনো স্টেপ নেবে কিনা সেটা রাষ্ট্রপক্ষ ডিসাইড করবে। রাষ্ট্রপক্ষ যদি ডিসাইড করে যে না, যেটা হয়েছে আমরা সেটা মেনে নিলাম, তাহলে এটা এখানেই শেষ। যদি রাষ্ট্রপক্ষ মনে করে যে না, আমরা এটা মানছি না, আমাদের এখানে আমরা আবার অ্যাপিলে যাব, তাহলে তো সেটা অ্যাপিলেট ডিভিশনেই যাবে। বিচারিক প্রক্রিয়ায় যদি ভুল থাকে সেক্ষেত্রে কি প্রথম থেকে শুরু হবে নাকি অ্যাপিলেটে নিষ্পত্তি হবে? বিচারিক প্রক্রিয়ায় তো ভুল, এটা আমাদের মহামান্য হাইকোর্ট ধরিয়ে দিয়েছেন, হাইকোর্ট ডিভিশন ধরিয়ে দিয়েছেন। এখন সেটা আবার রাষ্ট্রপক্ষের উপরেই পুরোপুরি ডিপেন্ড করে যে তারা কি নতুন করে তদন্ত করে, আর এখন এত বছর পর তদন্ত করেও বা কতটুকু সাফল্য আসবে, সেটাও একটা চিন্তার ব্যাপার। তো এখন রাষ্ট্রপক্ষই ডিসাইড করবে যে আলটিমেটলি এই মামলার কি শেষটা কি এখানেই হবে, নাকি তারা আরও উপর পর্যন্ত যাবে, নাকি আবার নতুন করে শুরু করবে।